কুইজ আছে তোমার এমসিকিউ, আর হ্যাঁ, এক্সেল ফাইলটা এটা ওখানে দেওয়া আছে। না যেমন দিয়েছিলেন না একটা ইফের ফাইলটা ওই রকম দেওয়া আছে? এক সেকেন্ড। না, কোনো পিডিএফ এবার দেওয়া নেই। এবার হচ্ছে শুধু তোমার এক্সেল ফাইল আছে প্র্যাকটিসের জন্য। পিডিএফটা কিছুক্ষণ পরে আপলোড হবে ওখানে, মানে এই ক্লাসটা হয়ে যায়। সেখানে কোশ্চেন রিলেটেড কিছু কোশ্চেন থাকবে সিনারিও বেসড, ওই ফাইল বেসিসে এই কোশ্চেন থেকে অ্যান্সার গুলো বের করতে হবে। সেটা সবার পিডিএফ এ অসুবিধা হচ্ছিল, ওটা আমি এক্সেলে করে দেবো। ক্লাসের পরে ওইটাও ওই পেজেই আপডেট আসবে। আর স্যার এক্সেলটায় কি ডাউনলোড করে আমি অ্যান্সার গুলো লিখে ফের আবার মানে রি-আপলোড করতে হবে সাবমিট করার সময়? হ্যাঁ, সাবমিটের সময়। সাবমিট লিঙ্কটা আমি এখানেই দিয়ে দেবো, গ্রুপেও আছে, কিন্তু গ্রুপে অনেকে পাচ্ছে না বা মিস করে যাচ্ছে বলে আমি এখানে ক্লাস হ্যাঁ, খুব এন্ডের ভালো পরে, সাইটে। হ্যাঁ, ওই সাইটে আমি দিয়ে দেবো হাইলাইট করে। ঠিক ঠিক আছে, কারণ স্যার সাইটটাই ফলো করি আর কি মেনলি। হুম ঠিক হুম। আছে। সাইটটা কালকের মর্নিং থেকে দুপুর 12টা পর্যন্ত একটু ডাউন থাকবে। ডাউন মানে বাইরের সব ভিডিও দেখতে পারবে, কিছু কিছু জায়গায় ইস্যু হবে কারণ কালকে সাইটে কাজ আছে, আমাদের কিছু এপিআই তে ইস্যু আসছে বারবার। তো আজকে রাত পর্যন্ত একদম পারফেক্ট চলবে, কালকে কিছুক্ষণের জন্য ডাউন করা হয় সাইটটাকে মেনটেনেন্সের জন্য। এটা তোমাদের নোটিফিকেশনে যাবে। চলো শুরু করি, অলরেডি আমাদের 33 হয়ে গেছে। আজকে আমাদের যেটা শিখবো সেটা হচ্ছে ইফ ফাংশন। আমরা বেসিক করেছি, আজকে অ্যাডভান্স ইফে যাব। অ্যাডভান্স ইফ, ডেটা ভ্যালিডেশন, আর টাইম থাকলে আরো কিছু এক্সেস ফর্মুলা, যেরকম ইফ রিলেটেড যত রকম ফর্মুলা হয়, সাম, ম্যাক্স, মিনিমাম, ইফ, এছাড়াও টেক্সট রিলেটেড ফর্মুলা গুলোতে আমরা করব। আর আমাদের ফার্স্ট প্রায়োরিটি আজকে হচ্ছে অ্যাডভান্স ইফ। ইফের আমাদের তিনটে সিনটেক্স, তাহলে তিনটে সিনটেক্সের মধ্যে লজিক্যাল পার্ট কি? একটা। এবার এই লজিক্সের কোনো অভাব নেই আমাদের কাজে। লজিক একও হতে পারে, 1000ও লজিক হতে পারে। ধরো তুমি কোনো কিছুতে লগ ইন করছো, কোনো অ্যাপে। অ্যাপে লগ ইনের সময় ফার্স্টে কি চাই? সাইন আপ বা সাইন ইন। সাইন আপ হচ্ছে যাদের নিউ ইউজার, তাদের জন্য। যে নিউ ইউজারে লগ ইন করলো, হয়তো গুগল অথেন্টিকেশন দিয়ে লগ ইন করছে, সঙ্গে সঙ্গে তার কিছু ডিটেলস সে চাইছে। তার মানে এখানে ইফ এর ফাংশন দেওয়া আছে, ইফ আর এলস ফাংশন। ইফ এলস কি বলছে? যদি নিউ ইউজার হয়, তাকে আবার পেজটা রিডাইরেক্ট হবে আরো একটা নতুন পেজে, যেখানে আরো ডিটেলস লাগবে। ডিটেলস কি লাগবে? যদি সেটা ফাইন্যান্সিয়াল অ্যাপ হয়, তার কিছু প্যান আধার রিলেটেড। নন ফাইন্যান্সিয়াল সব অ্যাপ হয়, তাহলে বেসিক ইমেল আইডি, মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বার ইমেল আইডি দেওয়ার পরে আবার একটা লজিক থাকে, যেখানে ফর রিভেরিফিকেশন, ওটি ভেরিফিকেশন, তে সাকসেসফুলি হোম পেজে ট্রান্সফর্ম, নিয়ে হোম পেজে আসছে। সেরকমই এক্সেল এর ক্ষেত্রেও লজিক্স আছে। তো আমরা একটা এক্সেল একটা বেসিক ফাইল ফার্স্টে নিচ্ছি, সেটাতে আমরা দেখাচ্ছি। কমিশন স্ট্রাকচার। কমিশন স্ট্রাকচার এমন একটা কাজ যেটা কম বেশি কারোর না কারোর সার্ভিস লাইফে কখনো না কখনো এরকম ধরনের কাজ আসবে। সেটা কমিশন হতে পারে বা হোয়াট এভার। চাই দিই, এই একটা কাজ আসবে যে ট্রি ফরম্যাটে নাম্বার সিকোয়েন্সে একটা পার্সেন্টেজ সেট করা থাকবে। তো এই ডেটাতে কি বলেছে? যেটা সেলস হয়েছে, সেলস এর একটা গ্রুপিং করেছে। গ্রুপিং মানে 1 থেকে 50 পর্যন্ত 3%, 51 থেকে 100 5%, 101 থেকে 157, অ্যান্ড মোর দ্যান 150 ইজ 10%। যখনই আমরা এই ধরনের ডেটা পাবো, আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা রিভার্স ফরম্যাটে ইফ ফাংশন ইউজ করব। রিভার্স ফরম্যাট মানে সাধারণত আমরা কিভাবে ইফ ফাংশন ইউজ করি? ইফ ব্র্যাকেটে পার্টিকুলার একটা সেল নাম্বার ধরেছি A2 ইজ গ্রেটার দেন 50,
দেন 3%, এটাই হওয়া উচিত। যদি আমি এইভাবে ইফ ফাংশনটাকে এখানে রাইট আপ করি, তাহলে আমার গ্রেটার দেন 50 মানে কি, সেটা 51 এরও বেশি, 52 এরও বেশি। আর আমার এখানে স্ট্রাকচারটা কিভাবে দেওয়া আছে, স্ট্রাকচার দেওয়া আছে 51, 150, তাহলে তো এখানে যেটা পার্সেন্টেজ 5% ধরবো, তাহলে সবই 5% আসবে। তাহলে আমার কাজ হবে সবসময় অপোজিট মানে রিভার্স এন্ডে গ্রেটার দেন 150, দেন আমরা 101, 51 এইভাবে যাব, মানে সেলস ফানেল যেভাবে আমরা করি। আমাদের প্রসেসটা হবে ম্যাক্সিমাম থেকে মিনিমামের দিকে যাওয়া, এমএম থেকে এমআইএন এর দিকে যাওয়া, ম্যাক্সিমাম থেকে মিনিমাম। ফার্স্টে আমি ফর্মুলাটাকে শো করছি এখানে। ফর্মুলা শো করার জন্য ফর্মুলা হচ্ছে ফর্মুলা টেক্সট। যদি তোমাকে কেউ দেখাতে পারে যে কি ফর্মুলা লিখেছো, সেটা আমাকে ওপেন করে দেখা উইদাউট এনি ক্লিক এনি পার্টিকুলার সেল। এখানে সেলে ক্লিক না করে তাহলে আমরা ইউজ করবো ফর্মুলা টেক্সট আর পার্টিকুলার সেল অ্যাড্রেস নেব, তাহলে আমার ফর্মুলাটা এখানে শো হয়ে যাবে। ফর্মুলাতে কি বলছে যে B2 গ্রেটার দ্যান 150, তাহলে 10%, এটা আমার ট্রু। যে ট্রু ফেল করছে আবার একটা লিখছে। এই যে ইফের মধ্যে ইফ, একে জেনারেল ভাষায় বলা হয় নেস্টেড ইফ। ইন্টারভিউতে বা কোনো জব ডেসক্রিপশনে লেখা থাকে অ্যাডভান্স ইফ, কোথাও লেখা থাকে নেস্টেড ইফ। অ্যাডভান্স ইফ আর নেস্টেড ইফ সব এক। যখন ইফের মধ্যে ইফের কমপ্লেক্সন হচ্ছে, সেটাই হচ্ছে আমার কাছে নেস্টেড ইফ। ফার্স্ট টাইম ফর্মুলাটা এই বেসিসে লিখবো, সেকেন্ড টাইম ফর্মুলাটা মডার্ন ফাংশন ইউজ করে ইউজ করব। আমি প্রথমটা ছেড়ে দিচ্ছি, এইটা সবার সামনে ওপেন থাকলে বুঝতে সুবিধা হবে। ইকুয়ালস টু ইফ গ্রেটার দ্যান 150, 10%, দেন ইফ গ্রেটার দ্যান ইকুয়ালস টু। কেন ইকুয়ালস টু নিলাম, প্রথমে আমি তো 150-র উপরে দেখছি, 150-এর বেশি, দেন 101 থেকে আপ টু 150 দেখতে হবে। তাহলে 101-কে তো আমাকে ধরতেই হচ্ছে, ওটা আমার স্টার্টিং পয়েন্ট। তাহলে 101 আমার স্টার্টিং, সেটা নিয়ে ইকুয়ালস টু, আর ওটা 150-তে গিয়ে আটকে যাবে, কারণ 150 বেশি আমার আদার্স লজিক দেওয়া আছে। তাহলে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 101 to 7%, if সেম অ্যাজ, এখানে কত ছিল 51 এবং তার বেশি, তাহলে 51 কেও নেওয়ার জন্য ইকুয়ালস টু 5%। যদি সব কটা এখানে ফেল হয়ে গেল, তাহলে আমি আবার একটা ইফ নেব, গ্রেটার দেন ইকুয়ালস টু কত, 1 বা তার বেশি যা হবে 3%। প্রেস এন্টার, আমার রেজাল্ট শো হলো। কিন্তু আমি এত বড় ফর্মুলা আজকের দিন লিখবো, এত নিশ্চিত ডিপ করতে করতে তো আরো যদি আমার কাছে লজিক্স আসে, তাহলে কত আমি এফ লিখবো। এই প্রবলেমটাকে সলভ করার জন্য এক্সেল ইন্ট্রোডিউস করলো 2021-এ আইএফএস ফাংশন। আইএফএস ফাংশন হচ্ছে ইফ এস ডিনোট করছে কাকে, যে মাল্টিপাল অফ ইফ, যেটাকে আমরা জেনারেল ভাষায় বলে যাচ্ছি নেস্টেড ইফ। ইফস ফাংশন, এই ইফস ফাংশনটা কি, ইকুয়ালস টু আইএফএস। আইএফএস এ কি বলছে, যে লজিক একবার দাও, দেন ভ্যালু ট্রু, দেন তিনটে ডট ডিনোট করছে দ্য ইনফাইনাইট নাম্বার, যে যত খুশি
তুমি লজিক সেখানে ইনপুট করতে পারো, কিন্তু এখানে ভ্যালু ফলসটা কোথায়? এখানে ভ্যালু ফলস এভাবে কখনো শো হবে না। এই ফাংশন কিভাবে ইউজ করব? লজিক টেস্ট আমরা তো জানি লিখতে কিভাবে হয়। আমি ধরে নিচ্ছি এটা দেখি, গ্রেটার দেন 150, 10%, কমা, দেন কোনো ইফ না, ইফ লিখলে হবে না, শুধু আবার রিপিট করতে থাকবে, একই জিনিসই রিপিটেশন হবে। 2101, 7%। আমি এতটাই লিখছি, সময় নষ্ট করব না। এবার এখানে এন কারোর আসছে, আমি যদি এটাকে 101 করে দিই তাহলে 7%। তাহলে যারা এখন থেকে এক্সেল ইউজ করছে তারা নেস্টেড ইফ এর ক্ষেত্রে এই ইফটা তো জানবেই, এটা তো জেনে রাখা দরকার, কিন্তু অ্যাপ্লিকেশন করবে আইএফএস ফাংশন ইউজ করে। আইএফএস ফাংশন ইউজ করার একটাই কারণ যে আমার কাজে বারবার ইফ লিখতে হচ্ছে না, এবং ইফ লিখতে লিখতে মোস্ট অফ টাইম কি লোকে কমা ভুলে যায় বা কোনো লজিক ট্রু এর জায়গায় ফলস লিখে ফেলে। সেই জন্য এটাকে ইজি করার জন্য এই ফাংশনটাকে ইউজ করো, যেমন আমরা কালকে ইউজ করলাম এক্স লুকআপ। এবার বলো এই ফাংশনে কোনো ডাউট আছে কিনা, তাহলে আমি মুভ করব। কারো কোনো ডাউট থাকলে বলো। স্যার আরেকবার দেখিয়ে দিলে ভালো হয়। বলছি বিক্রম, কিছু বলবে? না ডাউট নেই বলে দিলাম। হ্যাঁ, সুদীপকে বলে দিচ্ছে একবার। ইন জেনারেল আমরা কি করি, ইফ, তার নিচে ইফ, তারপরে ইফ, মানে একটা ইফ এখানে শেষ হচ্ছে, আমরা আর একটা ইফ রান করাচ্ছি। ইফসে কি হচ্ছে, ইফস ইজ এ কনস্ট্যান্ট, যা হুম শুরু হয়েছে ইফ থেকে। হুম ইফ মানে লজিক, লজিকের পর থেকে যে পার্ট গুলো আমার আছে সেখানে আমি শুধু লজিকটা লিখতে লিখতে যাব, সেখানে ইফ আর রিপিট হবে না। আমি আরো একবার করে দেখাচ্ছি। ধরো এই 101 গ্রেটার দেন, যে বি হ্যাঁ থ্রি নেবো তো, বি থ্রি যেটা নেবো তো বি থ্রির ওখানে কার্সারটা নিয়ে গেলেই ওটা হয়ে যাবে নাকি টাইপ করতে হবে? তুমি বি3ও লিখতে পারো, তুমি কার্সার দিয়েও ডাইরেক্ট যেতে আচ্ছা পারো। আচ্ছা তো কি হচ্ছে, গ্রেটার দেন বলেছে ওভার 150, গ্রেটার দেন 150 ইজ 10%। তাহলে ওকে এই লজিকটা যদি ফেল করে তাহলে সেকেন্ড লজিক কি, যে আবার এই বি3 কি হবে, গ্রেটার দেন ইকুয়ালস টু, কারণ 101 থেকে এই জন্য আমরা রিকোয়েস্ট নিচ্ছি, 101 ইজ, ডাইরেক্ট আমি 5% এটা নিয়ে নিই, আচ্ছা হয়ে গেল 5%। আচ্ছা এবার এটা আমি 150 করে দিই। 150 করতে গেলে উপরের জিনিস নিচে কপি করার ফর্মুলা কন্ট্রোল ডি, হুম আপারে যা আছে সেটাকে লোয়ারে করতে গেলে কন্ট্রোল ডি, কিন্তু এটাতে গ্রেটার দেন 150 কেন কাজ করছে না, আমি 10% নিলাম। হুম এখানে আমার ইন্ডেন্টেশন কোথায় এসে গেছে, মানে ব্ল্যাঙ্ক টেনে নিয়েছে। আমি এটাকে ম্যানুয়ালি লিখি, তাতে আমার কাজ করবে না, কারণ প্রথম দিন আমি একটাই বলেছিলাম বা আরো ক্লাসে বলেছি, আমার এখানে একটা ফর্মুলা এরর এসেছে। ফর্মুলাটা কি, ইনকনসিস্টেন্স অফ ফর্মুলা। যেই তোমার কোনো ফাংশনে ইনকনসিস্টেন্স অফ ফর্মুলা তোমার রান করবে, তখন তুমি ফর্মুলা যদি ঠিকও লেখো, ফর্মুলা কোনো একটা জায়গায় রান করে পরবর্তী রান আর নেবে না। এটা হচ্ছে 2021 ভার্সনে এই প্রবলেমটা দেখবে, ইনকনসিস্টেন্স ফর্মুলা। আমি জুম করে দেখাচ্ছি, কারণ আমাদের আজকে পার্টের মধ্যেই ছিল, এবং নেক্সট পার্টটা তো হচ্ছে এরর হ্যান্ডেলিং। এরর হ্যান্ডেলিংটা আমাকে শিখতে হবে, এরর কি করে আমরা হ্যান্ডেল করব। আমরা কাজ করতে তো এরর আসবেই।
তো এটা এটা কি করে ঠিক হবে স্যার? বলছি আমি, এরকম প্রবলেম কারোর সিস্টেমে এর আগে দেখেছো? ইনকনসিস্টেন্স অফ ফর্মুলা, যারা অন্যরা কাজ করে, সেবক এক্সেল ইউজ করো ভালো মতো, তারপর আরো যারা আছে। আমার কাছে আপডেটেড ভার্সনটা নেই, ওকে, পুরোনোটাই চলছে। ইনকনসিস্টেন্স ফর্মুলা কারণ হচ্ছে, আমি এখানে ফর্মুলাটা লিখেছিলাম জেনারেল ইফ ফাংশন দিয়ে, যেটা আমাদের রেগুলার ইউজার ইউজ করে, জেনারেল ইফ। এবার তার নিচে ফর্মুলাটা তুমি চেঞ্জ করেছো নতুন ফর্মুলা দিয়ে, কিন্তু ফর্মুলাটা দিয়ে কমপ্লিট করনি। এই ফর্মুলা স্টার্টিং ফর্মুলাকে রিড করে নিয়েছে। এই রিডটা হয় হচ্ছে ওভারলে রিড বলে। একে কি বলে? ওভারলে ওভারলে রিড। এর সাথে একটা জিনিস একটা অ্যাড করছি, এমভিপি বলে একটা জিনিস হয়, মাইক্রোসফট ভ্যালু প্রফেশনাল। যারা এমভিপির জন্য অ্যাপ্লাই করে তাদেরকে এরকম অনেকটা, ওই বলে না, যারা পিএইচডি করে, পিএইচডির মতো যেরকম বিভিন্ন রকম থিসিস লিখতে হয়, এমভিপি হতে গেলে এরকম ভিন্ন এরর তৈরি, মানে এরর গুলোকে হ্যান্ডেল করে তার বিভিন্ন থিসিসের মতো লিখতে হয়। তো যারা এমভিপি হয়, মাইক্রোসফট ভ্যালু প্রফেশনাল, তাদের এইগুলো সম্বন্ধে সবচেয়ে বেশি অ্যাওয়ার থাকে, জানে। ওভারলে রিড হচ্ছে, আজকে আমি যে এক্সেল ইউজ করছি, যে ভার্সন এক্সেল ইউজ করছি, আগের দিনে ভার্সন এক্সেলের মধ্যে পার্থক্য কি? কোর্সে এটা প্রচুর পরিমাণ দরকার নেই, কিন্তু আমি আইডিয়া কেন দিয়ে রাখি, ভালো কোনো জায়গায় প্রসেসে পড়লে আর ভালো লোকেশনে পড়লে ও খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করবে। তাই জন্য আমি টাচ আপ দিয়ে রাখি, যাতে একদম ব্ল্যাঙ্ক কেউ না হয়ে যায়। আমাদের এক্সেল আগে ইউজ হতো জাস্ট ফর ক্যালকুলেশন রিলেটেড, মানে স্ট্যাটিক ক্যালকুলেশন করতে, সেল ওয়াইজ ক্যালকুলেশন করতে করতে এগাতো, যেরকম আমরা সবাই ইউজ করছি, কপি করছি, পেস্ট করছি। আজকের যে এক্সেল ইউজ হয়, সে এক্সেল কি হয়, আপার রিড করে। আপার রিড মানে পুরো সেলের মধ্যে কোথায় কি আছে নিচে উপর থেকে রিড করে নিতে পারে। এটাকেই আজকের দিনে আমরা বলি জেনারেটিভ এআই। ও যেহেতু রিড করে নিয়েছে ফার্স্টার এক্সেলের ফার্স্ট সেলটাতে, ফার্স্ট সেলে তুমি একটা ফর্মুলা লিখেছো, সেকেন্ড সেলে অন্য ফর্মুলা লিখেছো, কিন্তু ফর্মুলাটা তুমি কমপ্লিট করোনি, এর সাথে এই রেজাল্ট টাই আপ হচ্ছে না। দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড ইনকনসিস্টেন্ট ফর্মুলা। এই ফর্মুলাকে ঠিক করতে গেলে পুরো সিরিজকে আমাকে লিখতে হবে। আমি যে হাফ লিখে ছেড়ে দিয়েছি, সেই জন্য আমার রেজাল্টটা শো করছে না, আমাকে ওখানে স্টপ করিয়ে দিয়েছে। এটা যখন আমরা আজকে সুইচ ফাংশন করব, তখন আরো বেটার বুঝতে পারবো সুইচ ফাংশনটা কি, যে ওভারলে ফাংশন কিভাবে কাজ করে। তো শুধু কিছুটা ক্লিয়ার হলো, বাকিটা আমি যাচ্ছি নেক্সট দিন, তো আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ স্যার, কিন্তু স্যার হুম, ধরুন ওই উপরে তো একটা ফর্মুলা লেখা হলো, এবার নিচে যদি আরেকটা ফর্মুলা বা তার নিচে যদি আরেকটা ফর্মুলা লেখা হয়, তাহলে সেক্ষেত্রে তো ওরকম প্রবলেম হবে। না, এক্সেল এর ভাষায় তুমি যখন এই জনারের ফর্মুলা লিখছো, মানে এটা লজিক জনারের ফর্মুলা, ইফ ফর্মুলা, ইফের নিচে তুমি এক্স লুকআপ লেখো, কোনো অসুবিধা নেই। তুমি যখন একই গোত্রীয় ফর্মুলা লিখছো, তাহলে তোমাকে ইদার তোমাকে ফর্মুলা সেম রাখতে হবে, অর তোমাকে ফর্মুলা কমপ্লিট করতে হবে। হ্যাঁ, এখানে যেখানে তুমি আচ্ছা। সাম ফর্মুলা লেখো, হুম হুম তাহলে কি তোমাকে এখানে দেখাবে? এটা তো পার্সেন্টেজ হয়ে গেছে, কারণ এটা পার্সেন্টেজ ফরমেশনে ছিল তাই। হুম হুম। এখানে এখন তোমাকে দেখাবে না, এটা সাম হবে ঠিক মতো, কিন্তু তোমাকে জনার চেঞ্জ করে দিয়েছে। আগে হচ্ছে, আগে যেটা ছিল সেটা হচ্ছে সেম জনার, ইফ এর মধ্যেই তুমি নিজেদের মধ্যে ডাইভার্সিফিকেশন করছো। আচ্ছা ডাইভার্সিফিকেশনে প্রবলেম নেই, প্রবলেমটা হচ্ছে সবচেয়ে বড় যে তুমি ফর্মুলাটাকে কমপ্লিট করোনি। সেই জন্য আচ্ছা। ইনকনসিস্টেন্ট লিখে, কনসিস্টেন্ট মানে কি, যে কনস্ট্যান্ট কাজ করে। ইনকনসিস্টেন্ট মানে কোথাও গিয়ে থেমে গেছো তুমি, ঠিক মতো হুম। পৌঁছাওনি। আচ্ছা, ঠিক এবার আছে। হ্যাঁ, এবার হচ্ছে মেইন নেক্সট ডিফের যে ফাংশন, অর আর এন্ড এর ফাংশন। তো অর এন্ড এর ফাংশনের আগে অর এন্ড কে বোঝাই, অর এন্ড কি, এন্ড
সরি, যখন আমাকে মোর দ্যান ওয়ান মানে গ্রেটার দ্যান ওয়ান লজিক দেবে, লজিকটা কিরকম? অ্যাকাউন্ট হতে হবে সেভিংস অ্যান্ড ডিনোমিনেশন হতে হবে 500। আমরা এটিএম এ যাওয়ার পরে ফার্স্টে কি করি, এটিএম কার্ডটা ইনসার্ট করলাম, সঙ্গে সঙ্গে আমাকে একটা পপ আপ শো হয় যে প্লিজ প্রেস এন্টার ইওর পিন। পিন সিলেক্ট করার পরে আমার রাইট কর্নারে তিনটে অপশন দেখায়, একটা হচ্ছে সেভিংস, একটা কারেন্ট, আর একটা অনেক সময় দেখায় ওভার আউটস্ট্যান্ডিং নাকি ওভারড্রাফট অ্যাকাউন্ট। আমি ধরলাম দুটোই দেখায়, সেভিংস আর কারেন্ট। কেন সেভিংস কারেন্ট দেখায়? আমাদের যে জেনারেল ইউজার তারা তো সব সেভিংস অ্যাকাউন্ট ইউজ করে, এরকম তো হতে পারতো যে প্রোগ্রামিংটা এভাবে করে রাখতে পারতো যে যে কার্ড ইনসার্ট হবে কার্ডটাই রিড করে বোঝা যাবে ডাইরেক্ট সেভিংস, এই অপশনটাকে উঠিয়ে দিতে পারতো। এই একটা পার্টকে যে ততটা ইউজারকে সিলেক্ট করতে হয়, সেই পার্টকে উড়িয়ে ডাইরেক্ট তাকে ডিনোমিনেশন মানে কত টাকা সে তুলবে, 4,000 টাকা তুলবে, তাহলে উপরে দেখায় 500 টাকার নোট, মানে 500 টাকার নোট 4,000 টাকা বেরাবে, 100 থাকলে 100 টাকার নোটে 4,000 বেরাবে। তাহলে এই অপশনটা আমাদের কেন দিয়ে রাখে এক্সট্রা? এটার কারণ হচ্ছে ব্যাংক ইউজারকে চুজ করতে দেয় যে তোমাকে তোমার অ্যাকাউন্ট তুমি কনফার্ম করো, তুমি কনফার্ম করো যে তোমার এটা সেভিংস না কারেন্ট। হতেই পারে ইউজার যেই ব্যাংক ক্লায়েন্ট সে এটাকে সেভিংস থেকে কারেন্টে নিয়ে চলে গেছে, কিন্তু সেটা এখানে ব্যাংক জানে না বা ব্যাংকে আপডেট হয়নি, হয়তো খুব ইনস্ট্যান্ট হয়েছে আপডেটটা হয়নি, তাই জন্য ব্যাংক নিজে না রিস্ক নিয়ে ইউজারের হাতে ছেড়ে দেয়। তাহলে এই যে প্রথম অপশনটা কি সেভিং, সেকেন্ড অপশনটা তোমার 500 ডিমোনিমেশনে 100 টাকা। তাহলে তোমাকে দুটো চেক মার্ক করতে হচ্ছে, একটা কি তোমার সেভিংস অ্যাকাউন্ট, সেকেন্ড হচ্ছে তোমার টাকার অ্যামাউন্ট। যখন তোমাকে দুখানাই তোমাকে করতেই হবে, মানে এই দুটো করতেই হবে, ঠিক হতেই হবে তোমাকে, রাইট, তখন আমরা ইউজ করবো অ্যান্ড। যদি আমার শুধুমাত্র তিনটে অপশনের মধ্যে যে কোনো একটা, যে কোনো দুটো ঠিক হলেও হয়, তখন আমরা ইউজ করবো অর। সেই ক্ষেত্রে আমি এটিএম এর ফাংশন দেখাচ্ছি, কার্ড ইনসার্ট করলাম, পিন দিলাম, আমার আরো অপশন দেখালো ব্যালেন্স এনকোয়ারি, যেই ব্যালেন্স এনকোয়ারি দেবো আমার সঙ্গে সঙ্গে ব্যালেন্সটা শো আপ হবে, সেখানে আমাকে সেভিংস কারেন্টটা চুজ করতে হচ্ছে না। তাহলে এখানে কি আমার কাছে অপশন অনেকগুলো দিয়েছিল একটা স্ক্রিনের মধ্যে, যে কোনো একটা সিলেক্ট করে আমি আমার কাজ করে নিয়েছি। তাহলে সেখানে হচ্ছে অর, মানে আমার কাছে অপশন অনেক, আর আমার কাছে এখানেও অপশন অনেক, কিন্তু আমাকে যে দুটো অপশন পরপর দিচ্ছে সেই দুটো আমাকে সাকসেসফুলি কমপ্লিট করতেই হবে, আমার কাছে সেকেন্ড অপশন নেই কোনো, তখন সেটাকে আমরা বলবো অ্যান্ড ফাংশন। আগে আমরা অ্যান্ড দিয়ে শুরু করি, তারপর অরে আসবো। সেম কমিশন পার্ট আছে, কমিশন পার্টে কি দিয়েছে, এই জানুয়ারি সেল, ফেব্রুয়ারি সেল কমিশন হবে 7%। মানে একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে এপ্রিল টু মার্চের একজন সেলস পার্সনের টোটাল সেলস দিয়েছে, ধরো সেলস এর তার প্রত্যেক মাসে যত সেলস হয়েছে সেই বেসিসে একটা কমিশন দেবে, কিন্তু সেই কমিশনটা ডিপেন্ড করবে প্রত্যেকটা মাসের সেলস এর বেসিসে। প্রতিটা মাসের সেলস কি করে চেক হবে, চেক হবে যেহেতু প্রতিটাই আমাকে ঠিক করতে হবে, তখন আমাকে ইউজ করতে হবে অ্যান্ড। কেন? ফর্মুলা টেক্সট দিয়ে দেখি, আগে ফর্মুলাকে বুঝি। প্রথম কি বলেছে, আমাকে 150 তে 10%। এবার 150 10% মানে কি, আমাদের দুটো মাসে 150 10% করতে হবে, তাহলে সেখানে আমাকে অ্যান্ড ফাংশন নিতে হবে। শুধু আমি অ্যান্ড ইউজ করে দেখি, অ্যান্ড বলতে কি বোঝায়।
যদি আমি অ্যান্ড ইউজ করি, অ্যান্ড itself a logical function, just like লজিক্যাল টেস্টের মতো লজিক্যাল। লজিক্যাল কি? যে গ্রেটার দেন 150, গ্রেটার দেন 150, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, ফলস। এই ফলসটা কোন ফলসকে ট্রিগার করছে? এই ফলসটা ট্রিগার করছে ইফ লজিক্যাল টেস্ট ভ্যালু ট্রু ভ্যালু ফলস, এই ফলসকে ট্রিগার করছে। কেন ফলস? যদি এটা আমার দুটোই 150 হতো, এক সেকেন্ড, ফাংশনটা কিছু একটা ভুল হচ্ছে। আমাদের স্পেস এসে গেছে আমাদের। greater than equals to, দাঁড়া এক সেকেন্ড। হুম, বলো কে বললে? স্যার গ্রেটার দেন ইকুয়ালস টু নেবে, ওটা 150 greater than মানে তো equals 150 অব্দি নেবে না, 149 অব্দি নেবে। ওটা greater than equals to করে দেন। দাঁড়া এক মিনিট। হুম, আমার এখানে এসেছিল, আমি দাঁড়া 150 নেব, কিন্তু 150 ইকুয়ালস টু নেওয়াটাই বেটার। 149 আমরা নেব না, আমরা লজিকের বাইরে যাব না, আমরা শিফটটাতে এখানে যাব। আমাদের এখানে ওভার 150 আর একে ট্রু দেখানোর জন্য, যেহেতু আমরা ভিতরে ইউজ করছি তো আলাদা ইফের সাথে, যেহেতু আমাকে এখানে ট্রু দেখাতে হবে, তাহলে আমরা ইকুয়ালস এটাকে অ্যাটাচ করব। তাহলে এই দুটোকে তোমাকে ট্রু হতে হবে। Excuse me, বলছি এটা 151 যদি দিই ভ্যালুটা, তাহলে তো গ্রেটার দেন হচ্ছে। হ্যাঁ 151 হবে। এটা আমার একটা ভুল হয়েছিল, আমি এই মানে এইটাই সেন্স করে কাজ করছিলাম। তো এর ভিতরে তো আমি ইকুয়ালস টু কখনো নেবো না, এটা ওভার 150তেই লজিকে যাচ্ছে, এখানে বলছে ওভার 150। তা আমাকে এখানে ট্রু দেখাতে গেলে ইকুয়ালস টু শো করতে হবে। আর আপনি যদি এখানে 150 নিন, বা এটাও যদি আপনি 149 করে এখানে করে দিন, তাহলে আপনার ট্রু হয়ে যাবে। তাহলে অ্যান্ড কি ডিনোট করছে? অ্যান্ড ইদার ট্রু কে ডিনোট করছে, অ্যান্ড ইদার ফলস কে ডিনোট করছে। তাহলে যদি আমাকে লজিকে নেস্টেড ইফ এর মধ্যে অ্যান্ড ফাংশন ইউজ করতে হয়, তাহলে আমাকে শুরু করতে হবে সেম নেস্টেড ইফ এর সিস্টেম, রিভার্স, মানে বড়র থেকে ছোটর দিকে, তার মধ্যে অ্যান্ড। এবার আমি দেখি ইফের সাথে ইফস এর সাথে কিভাবে আমি ইউজ করব। এখানে ইফসটা নেই, এটা তো দেওয়া আছে সবার ক্ষেত্রে। ইফস এর মধ্যে আমি অ্যান্ড নেব 150, এটা কত? গ্রেটার দেন 150, 10%, দেন স্টার্ট করবো আবার এন্ড থেকে। সেম জিনিস, ইফটা বাদ দিয়ে এন্ড থেকে আবার আমি এতটাই টাইপ করছি। এবার চেক করার জন্য 101, এবার 101 আমার কি ছিল? 7%, তাহলে এটাকে আমি করে দিই 150। এবার প্রবলেম হচ্ছে, আমি এখানে 101 নিয়েছি, 101 এ হওয়ার কথা ছিল, দাঁড়া 101 এ হওয়ার কথা ছিল যে 7%,
কিন্তু 150 থেকে বেশি হওয়ার কথা ছিল 10%। যদি আমি 150 দুটোতেই করে দিই, যে প্রত্যেক মাসে 150 করে করছে, আর আমি এখানে কি দিচ্ছি গ্রেটার দেন, এটাকে 151 করেও দিই, তাহলে প্রথমবার যেটা ট্রু, যেটা আমার ভুল হচ্ছিল, সৌভিক বলেছে, সেবক ভুলটা ধরেছে যে এখানে আমি প্রথমবার ট্রু করার জন্য ওটা করছিলাম, কিন্তু এখানে আমি যে ট্রু করা আমার কাজ না, আমার কাজ হচ্ছে পুরো সিরিজটাকে কমপ্লিট করানো। তাহলে সিরিজ কমপ্লিটের সাথে সাথে আমার এখানে রেজাল্ট ঠিক আসলো, আর এখানে ইনকনসিস্টেন্ট ফর্মুলাটাও তোমার আসেনি, যেটা আমার প্রথমবার এসেছিল। এই শিটে আসার কারণই ছিল যেটা আমার ফার্স্টে ইফ লিখেছি, ইফের জন্য প্রবলেম না, আমি এখানে ইফটা কমপ্লিট করেছিলাম, কিন্তু ইফসে আমি কমপ্লিট করিনি, ইফসে না কমপ্লিট করার জন্য এখানে ইনকনসিস্টেন্ট। সেম জিনিস যদি এখানেও করো, এখানেও ইনকনসিস্টেন্ট শো হবে। ডাউট থাকলে কারোর বলো। এটা আরেকবার বলুন, ইফ আর এন্ড দিয়ে যেটা করলেন। আমি একটা জায়গায় করে দেখাচ্ছি। ইফ গ্রেটার দেন 150, তাহলে তার আগে কি নেব, এন্ড নেব। একটা লজিক পার্ট হয়ে গেল। সেকেন্ড লজিকে কি নেব, ফেব্রুয়ারি সেলস গ্রেটার দেন 150। তো আমার কাছে দুখানা মাস আছে, দুটো মাস আমার কমপ্লিট হয়ে গেল। এই দুটো মাস যদি আমার প্রপারলি 150 বেশি হয়, তাহলে এটা রেজাল্ট কি আসা উচিত, 10%। পার্ট 1 শেষ, পার্ট 2 আবার শুরু হচ্ছে। গ্রেটার দেন ইকুয়ালস টু 101, 101, যদি এই পার্টটা ঠিক হয় তাহলে হবে 7%। আগে আমি একটা ডিবাগ করে দেখাচ্ছি, এইটুকু আমি অ্যান্সার নিচ্ছি। প্রথম অ্যান্ড আমার ট্রু আসছে, সেকেন্ড অ্যান্ড যদি F9 প্রেস করি, এটা আমার ট্রু আসছে। যদি F9 প্রেস করো, কেউ এন্টার প্রেস করে দেবে না, এন্টার প্রেস করে দিলে এই ট্রু বলেই চলে আসবে সেলে, তখন আর ফর্মুলাটা থাকবে না, এসকেপ। এবার ম্যাডামের যেটা কোশ্চেন ছিল, ম্যাডাম বলুন যে ইফের মধ্যে এন্ড যেটা, এটা ক্লিয়ার হয়েছে এখন যেটা বললেন। এক হচ্ছে, প্রথমে যদি আপনি লার্জ ফর্মুলা লেখেন অবশ্যই F9 প্রেস করে দেখবেন যদি কোনো এরর আসে, আর F9 প্রেস করলে এন্টার প্রেস করবেন না। সেম অ্যাজ এন্ড এর মতো আমাদের অর ফাংশন, অরে নতুন কিছু নেই, অরে হচ্ছে আমার কন্ডিশনটাকে চেঞ্জ হতে হতে যাচ্ছে। কন্ডিশনটা কি, যে দুটো তিনটে যাই অপশন থাকুক, এই দুটো অপশনের মধ্যে যে কোনো একটা ঠিক হলে হবে, তিনটে থাকলে যে কোনো দুটো, যে কোনো একটা ঠিক হলেই হবে। কিন্তু অরের ফাংশনের মধ্যে ডিফারেন্স হচ্ছে, অরের মধ্যে আমাকে জেনারেলি ইফ দিয়ে শুরু করব, আর ইফ ফাংশন করলে আমি ইফ শুরু করব না। তো আমি কি অর ফাংশন আমি দেখাবো নতুন করে, না আমি মুভ করব? অর এন্ড এর মধ্যে সেম জিনিসই আছে। স্যার একবার একটু অডটা দেখিয়ে দিন। আগে ফর্মুলাটা তোমার দেখিয়ে দিই। আমি এটা সরিয়ে দিলাম। ইফ, আমি ডাইরেক্ট ইফস থেকেই করছি। অর, অর কি বলেছে, ইজ গ্রেটার দেন 150, আর এটাও 150 গ্রেটার দেন হতে হবে। তাহলে কি হবে, তাহলে হবে আমার 10%।
আরো একটা কন্ডিশন নিচ্ছি অর 101, আর এটাও সেম হতে হবে, গিটার দেয় 101, মানে 7%। এই যে ইনকনসিস্টেন্ট ফর্মুলা। সেকেন্ড হচ্ছে আমার এখানে 95 আর এটা 120, যদি এটা আমি 151 করে দিই সঙ্গে সঙ্গে 10% হয়ে গেল, কারণ আমার দুটোর মধ্যে একটা লজিকও পাস করে গেছে। এই জিনিসটাই হচ্ছে অর। অর এন্ড এর পার্থক্য হচ্ছে শুধু এইটুকুই, এন্ড এর সব ট্রু হতে হবে, অরে যে কোনো একটা ট্রু হলেই হবে। ঠিক আছে স্যার। এবার আসছি সুইচ ফাংশনে। যাদের এক্সেল 2021 নেই তারা কাইন্ডলি 2021 ভরে নেবে, কারণ আমরা ইফ যতই করছি ইফ এর থেকেও ভালো ফাংশন সুইচ এসে গেছে, সুইচ ফাংশন ইউজ করব। এবং ফাংশনের আগে অ্যাট দ্য রেট যে আমাদের অপশন, এটা কিন্তু একমাত্র 2021 থেকেই এসেছে। কেউ আগে সুইচ ফাংশন ইউজ করেছে? ইউজ করলে এবার বলো। সৌভিক? না স্যার, আমি তো এক্সেলে কাজ সেরকম করিনি। সেবক করেছো? না স্যার। ওকে। আমরা যাই শিখবো আমরা চেষ্টা করব, পুরনো তো শিখতেই হবে। আমরা যেহেতু সবার সাথে কাজ করব, আমরা নিজেরা একা তো কাজ করব না, কিন্তু আমাদের প্রাইম ফোকাস থাকবে অল শুড বি এ 360 ফর্মুলা। 365 এর যা ফর্মুলা আছে সেগুলো যেন আমরা বেশি ভালো ইউজ করতে পারি, কারণ ওটাই আমার ড্যাশবোর্ডকে ডাইনামিক ড্যাশবোর্ড বানাবে। ডাইনামিক ড্যাশবোর্ড আর নন ডাইনামিক ড্যাশবোর্ডের মধ্যে পার্থক্য বলছি, কারণ আমাদের প্রাইম ফোকাস হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন, শুধু ডেটা এন্ট্রি না। ডেটা এন্ট্রি কাজ আমরা করব না। ড্যাশবোর্ডে এক্সেলে দুরকম ড্যাশবোর্ড হয়। একটা হচ্ছে আগে আমি সেল নাম সব ঠিক করে নিলাম, প্রি ডিফাইন্ড ফরম্যাট। আমার ডেটা শিট এখানে 1 নম্বরে আছে, আমি ফর্মুলা দিয়ে দিয়ে রেজাল্ট আনলাম। সেটা কি? যেটা আমরা আগের দিন করছিলাম। এটা আমার হচ্ছে স্ট্যাটিক ড্যাশবোর্ড। ডাইনামিক ড্যাশবোর্ড কি? ডাইনামিক ড্যাশবোর্ড হবে তোমার কোনো সেল কলমকে লিমিটেশন রাখবে না। তোমরা দেখেছো যে ড্রপ ডাউন মোবাইল অ্যাপ, মোবাইল ওয়েবসাইটে ড্রপ ডাউন অপশন কি হয়? অটোমেটিক্যালি বেড়ে যায়, অটোমেটিক্যালি বাড়ে, যেই অ্যাড করে অটোমেটিক এসে যাচ্ছে। তো তোমার এখানে ফর্মুলাতে রেজাল্ট ফ্লোটিং হবে। ফ্লোটিং মানে রেজাল্ট যদি 3টে রো এর থাকে 3টে রো অটোমেটিক বাড়বে, 5টা রো থাকলে 5টা রো অটোমেটিক হবে, আবার যদি 2টো রো হয়ে যায় আবার 2টো চেঞ্জ হয়ে যাবে। তার মানে আমার যদি এটা ওয়ার্কশিট হয় আমার রেজাল্ট হবে ফ্লোটিং, অটোমেটিক কমবে বাড়বে। দিস ইজ কল্ড ডাইনামিক। এই ডাইনামিক করতে গেলে আমাকে মডার্ন 365 ফাংশনস যত রকম আছে সেগুলো আমাকে রপ্ত করতে হবে। আমরা ফিল্টারও ইউজ করব, ম্যানুয়াল ফিল্টার, যেটা হচ্ছে কন্ট্রোল শিফট এল দিয়ে অ্যাক্টিভ করি। আবার আমরা ফিল্টার ফাংশনটাকেও জানবো, কারণ ফিল্টার ফাংশনই আমার রেজাল্ট তৈরি করবে। এই সব দেখানোর জন্য আমি আজকে নিয়েছি সুইচ ফাংশন। ইফ আমরা সবাই করব। সুইচ ফাংশন কি? আগে সুইচের সিনট্যাক্স দেখি। সুইচ ফাংশন বলছে যে এক্সপ্রেশন ভ্যালু 1 রেজাল্ট 1, সেকেন্ড হচ্ছে ডিফল্ট অর ভ্যালু 2। একটু জুম করে আমি নিচ্ছি। এক্সপ্রেশন মিনস আমার লজিক। ভ্যালু 1 হচ্ছে যে ভ্যালুটা আমরা নেব, আর রেজাল্ট হচ্ছে
ওই যে আমাদের কালকে ভিলুকাপ এক্সুকাপের মতো রিটার্ন অ্যারে বা রিটার্ন রেঞ্জ, যখনই কোনো সিনট্যাক্সে আমরা থার্ড ব্র্যাকেট শো দেখবো সেটা হচ্ছে আমার কাছে অপশনাল, যেটা আমাকে নিতেই হবে মানে নেই, কিন্তু আমার দরকারে আমি ইউজ করতে পারি, ডিফল্ট আর ভ্যালু টু রেজাল্ট টু, অ্যান্ড তিনটে ডট মানে এই ফর্মুলা কোনো লিমিটেশন নেই। তাহলে তোমরা ভিলুকাপেও দেখবে রেঞ্জ এর ক্ষেত্রে এরকম থার্ড ব্র্যাকেট থাকে, মানে এটা অপশনাল, আর এটা আমাকে ম্যানুয়ালি নিতেই হবে। তো আগে আমরা ফর্মুলাতে যাই, একটা ফর্মুলাকে আগে দেখি। ফর্মুলা টেক্সট, এখানে আমার কি দিয়েছে, গ্রেডেশন বের করতে দিয়েছে। এই গ্রেডেশন বের করতে গেলে আমরা কি করতাম, আমরা ইফ ফাংশন ইউজ করতাম। ইফ ফাংশন বলতে আমরা গ্রেডের সাথে ম্যাচ করিয়ে করিয়ে বিশাল বড় একটা ইফ ফাংশন লিখতাম। কিন্তু সুইচ ফাংশন আমরা কিভাবে ইউজ করব, সি টু। সি টু কি, সি টু হচ্ছে আমার এই যে এটা হচ্ছে আমার বেসিক গ্রেড, যেটা আমি সিলেকশন করব। এবার এই সি টু কার কার সাথে আমার ম্যাচ হবে, এক হচ্ছে F2, দেন তার রেজাল্ট হবে G2, দেন তার রেজাল্ট হবে আবার ম্যাচ হবে বি, আবার হবে এই রেজাল্টে, মানে এ এ যে গ্রেড, এ নাম্বার গ্রেডের রেজাল্ট শো করবে 10%, বি নাম্বারের হচ্ছে 7%। এবার এটা আমরা করবো কিভাবে, ফোকাসে সরাই। ধরো তুমি লিখলে সুইচ, এক্সপ্রেশন কি, সি, এখান থেকে শুরু, সুইচ এক্সপ্রেশন কি, এ। এবার তোমার এ গ্রেডে তোমাকে এর সাথে ম্যাচ করাতে হবে, তাহলে ম্যাচের জন্য যেটা হবে F2। F2 যখনই নেবে সঙ্গে সঙ্গে ইউজ করবে অ্যাবসোলিউট রেফারেন্স। মোস্ট অফ যত মডার্ন ফাংশন সব বেসিস হয় অ্যাবসোলিউট রেফারেন্স বেসিস। আর সুইচ ফাংশনে যখনই তুমি টেস্টিং মানে যার সাথে তুমি ম্যাচ করছো সেইগুলোকে অবশ্যই অ্যাবসোলিউট করে নেবে, কারণ অ্যাবসোলিউট না করলে যখনই তুমি ড্র্যাগ ইন ড্রপ আউট করবে সঙ্গে সঙ্গে তোমার ঘরগুলো সরে যাবে। ফার্স্ট অ্যাবসোলিউট করে নিলে, প্রেসিং F4। এই F2 এর সাথে কোন রেজাল্ট আসবে, যদি C2 আর F2 সমান হয়, মিনস LHS ইকুয়াল টু RHS যদি হয়, রেজাল্ট হবে 10%, আবার F2 F4 হয়ে গেল। দেন হচ্ছে সেকেন্ড কন্ডিশন কি, বি, যদি ওটা বি গ্রেড হয়, বি গ্রেড হলে তার রেজাল্ট হবে কি, জি, আবার সি, কমা 5, 0.1, এটা হচ্ছে 10%। এবার তুমি ফাংশনটা লিখেছ, কিন্তু দ্বারা এখানে এ বি এসব লেখা আছে, ফাংশনটাকে আমি আবার এন্ট্রি করছি। এবার ফাংশনটা এন্ট্রিতে আমার এখানে কি আছে সুইচ থেকে, কিন্তু এখানে আছে। এই টা কি আমি ম্যানুয়ালি দিচ্ছি, আর আমার এখানে টা নেই কেন, এখানে অলরেডি আমার থাকছে। এই টা হচ্ছে তে ম্যানুয়ালি এন্ট্রি করতে পারবে না। যদি তুমি এভাবে লেখো তোমার ফাংশন কাজ করবে, কিন্তু তোমার টা ম্যানুয়ালি করার জন্য দেয়নি। তখনই দিয়েছে যখন এই ফাংশন ফ্লোট হবে, এখন তো ফ্রি স্পেস আছে, মানে এখানে কোনো ডেটা নেই,
এই জায়গাটা ব্ল্যাঙ্ক আছে। কোনো কারণে যদি এটা ফ্লোটিং হতে ইস্যু হয়, আটকায়, এখানে কোনো ডেটা থেকে গেল, যেহেতু এটা অলরেডি ওয়ার্কটা হয়ে গেছে শীটে, আমরা এডিট করছি, ঠিক এখন শো করবে না, এখন ফার্স্ট টাইম করবে। আর এখানে যদি কোনো সেল অলরেডি কিছু লেখা থাকে, ও তো এখানে নিজের থেকে পৌঁছাতে পারবে না, কারণ 365 কে ড্র্যাগ ইন ড্রপ আউট করতে হয় না, অটো কনসিস্টেন্স হয়ে যায়, মানে অটোমেটিক্যালি পুরো ফর্মুলা শো করে। সেই ক্ষেত্রে যদি করতে না পারে, তখন তোমার রাইট সাইডে একটা পপ আপ শো করবে যে চুজ দ্য @, টা হচ্ছে ফ্লোটিংটাকে অফ করার সিস্টেম। যে ফর্মুলা ফ্লোট হচ্ছিল, এই ফ্লোটিংটাকে স্টপ করে দেওয়ার জন্য সিস্টেম হচ্ছে @। ম্যানুয়ালি অ্যাড করেও কোনো কাজ কিছু নেই, অ্যাড করতেই পারো, কিন্তু এটা শো করবে তখনই যখন শিট বুঝবে যে এখানে কোথাও একটা ফ্লোটিং ইস্যু হচ্ছে, অলরেডি তোমাকে গ্রিন আইকন দিয়ে শো করবে যে ফ্লোটিং ইস্যু হচ্ছে। এবার বলো সুইচ ফাংশনে কোনো ইস্যু আছে? ফ্লোটিংটা আরেকবার বলো, তো বুঝতে পারলাম না। হুম। আমরা যখন আরো ফর্মুলা করব, ইউনিক, ফিল্টার, তখন আমরা দেখবো মেন ফ্লোটিং কি। 365 এর ফর্মুলা গুলো ডিজাইনই করা হয়েছে যে ফর্মুলা, এই যে এইখানে ডেটা আছে, এই পাশে আমার রেজাল্ট চাই, রেজাল্ট কলাম এখানে, যেই আমি এখানে ফর্মুলাকে দিয়ে এন্ট্রি করলাম, পরবর্তী যতগুলো সেল রিলেটেড টু আমার এই ডেটা আছে, অটোমেটিক রেজাল্ট চলে আসবে। রেজাল্ট আমাকে নিজেকে যখন কপি পেস্ট করে ম্যানুয়ালি করি, বা ড্র্যাগ ইন ড্রপ আউট যে মাউস পয়েন্ট দিয়ে করি, সেটা আমাকে করতে হবে না। এবার এইটা আমার এখানে আসবে না, কারণ এই এক্সেল ফাইলটা আমি অলরেডি করেছি, এর নেচার এক্সেল জেনে গেছে। এখন এক্সেল অনেক ইন্টেলিজেন্ট হয়ে গেছে, আগের মতো এক্সেল মানুষের হাতে কম আছে, এখন নিজে বুঝে গেছে অনেক কিছু, যেহেতু এবার করে ফেলেছে। যখন আপনি নতুন কোনো কাজ করবেন, তখন দেখবে যদি তারপরে কোনো সেলে কোনো ডেটা লেখা থাকে ABC 1 2 3, ও এখানে ব্যারিয়ার ফেস করবে। ব্যারিয়ার ফেস করার সাথে সাথে আমার এখানে একটা পপ আপ দেবে লেফট সাইডে, একে যে ফ্লোটিং ইস্যু হচ্ছে, আমাকে ফ্লোটিংটাকে যদি অফ করতে চাই, তাহলে আইকন আমাকে দিতে হবে। যে আমি প্রেস করবো, অটোমেটিক ইকুয়ালস টু উপরে অ্যাড হয়ে ওখানে গিয়ে আমার ফার্স্ট সেলে যেখানে আমি দিয়েছিলাম, সেখানে ফর্মুলা কাজ করা শুরু করলো, কিন্তু অটোমেটিক ফর্মুলা এর উপর কি মানে পরের সেলে গিয়ে ধাক্কি বা সেলকে ওভারল্যাপ করছে না। আর যদি সেলগুলো ফাঁকা পায়, তাহলে অটোমেটিক্যালি পুরো রেজাল্টও নিজে শো করবে। সেই যখন আমরা ইউনিক ফাংশন করব, ইউনিকের সাথে সুইচ, তখন আরো বেটার বুঝতে পারবো। অলরেডি দেখা যাবে যে প্রত্যেকটা সেলের উপরে একটা গ্রিন ওভারলে এরকম থাকছে, কিন্তু সেলের মধ্যে কোনো ডেটা নেই, ডেটা আছে শুধু মেইন শিটে, পুরো শো করছে, ফ্লোট হচ্ছে, পুরো ফাইলটা এখন ফ্লোট হতে থাকে। স্যার 365 ইয়ে কি ফর্মুলা কি? এক্সেল 2021 2022 যে আপডেট গুলো এনেছিল, তখন এক্সেল অনেক মডার্ন ফাংশনকে ইন্ট্রোডিউস করেছিল। মডার্ন ফাংশন বলতে কম করে 25টা মতো মডার্ন ফাংশন এসেছে, তার মধ্যে সবটা আমাদের লাগে না। সেখানে যেমন এক্স লুকআপ, যেমন কালকে দেখালাম, সুইচ, ইউনিক, ফিল্টার, স্ক্যান, এরকম আরো অনেক ফর্মুলা ফাংশন আছে। এখন নতুন নতুন কয়েকটা এসেছে নতুন কারেন্ট আপডেটে। তারপরে ভি স্ট্যাক, এই ফাংশন গুলো এডিশন হয়েছে। এই ফাংশন গুলোর আগে আমরা এক্সেলে সিএসসি ফাংশন ইউজ করতাম, যা আজকে আর ইউজ করার দরকার পড়ে না। সিএসসি ফাংশন বলছে যে ফাংশন এক্সেল নিজে তৈরি করেনি, এক্সেল নিজে তৈরি করেনি, তৈরি করেছে ডেভেলপার বা ইউজাররা। যেরকম ইন্ডেক্স ম্যাচ, ইন্ডেক্স ম্যাচ আমি দেখাবো। ইন্ডেক্স ম্যাচ কি? ইন্ডেক্স ম্যাচ হচ্ছে দুটো ডিফারেন্ট ফাংশন। ইন্ডেক্সের কাজ নাম্বার দেওয়া, 1 2 3 করে নাম্বার দেওয়া, ম্যাচের কাজ হচ্ছে ম্যাচ ফাইন্ড করা। এই দুটোকে করে আমি লুকআপ ফাংশন তৈরি করলো কারা? ইউজাররা। তাকে বলা হলো, তারা নাম দিল কি, টু ওয়ে লুকআপ। কিন্তু এটা এক্সেল নিজের থেকে কিচ্ছু বলেনি, এক্সেলে কোথাও লেখা নেই এটা টু ওয়ে লুকআপ।
কোনো পেপারসে লেখা নেই, পাবলিক রিলিজ হয়, ইউজাররা না দিয়ে দিলে টু ওয়ে লুকআপ। এই টু ওয়ে লুকআপ যখন ইউজ করতে শুরু করলো তখন ডাইরেক্ট এন্টার প্রেস করলে ফর্মুলা কাজ করতো না, দেখাতো এরর। তখন ডেভেলপাররা এক্সেল কে মানে তৈরি করালো, একটা প্যাচ রেডি করালো, এটা 2007 সালে প্যাচটা আসলো, যা সেই প্যাচের নাম হয়েছিল সিএসসি প্যাচ। এই সিএসসি প্যাচ কি, যখন এই ধরনের ফর্মুলা যেটা এক্সেল তৈরি করেনি কিন্তু আমি তৈরি করছি, কিন্তু এন্টার প্রেস করে ফর্মুলা কাজ করছে না, তখন আমাকে কন্ট্রোল শিফট দুটো প্রেস করে দেন এন্টার প্রেস করতে হবে, এবং প্রেস করার সাথে সাথে ফর্মুলাটা অ্যাক্টিভ হবে এবং ফর্মুলা স্টার্টিং এবং এন্ডিংয়ে সেকেন্ড ব্র্যাকেট শো করবে। একে বলা হতো সিএসসি। এই সিএসসির আজকে কোনো দাম নেই। এই সিএসসি কেই হাঁটানোর জন্য এক্সেল 2021, 22, 23-এ এবং আজকের দিনে যে যে ফাংশন গুলো আনছে তাকে বলা হয় 365 ফাংশনস। আমি ইন্ডেক্স ম্যাচ করেও দেখাবো আজকে ইন্ডেক্স ম্যাচে কি সিএসসি ছিল আর আজকের কিভাবে কাজ হয়। কালকে তো জয়দীপ ছিল, আজকে জয়দীপ মানে ক্লাসে নেই। তো জয়দীপ ওখানে জিজ্ঞেস করেছিল আমি এক্স লুকআপ কেন ইউজ করবো, এক্স লুকআপ আমি বলেছিলাম যে আমি ইফ এরর, যেখানে এরর আসে এক্স লুকআপে এররটা এখানে আলাদা করে ইফ এরর ফাংশন ইউজ করতে হয় না। আর এক্স লুকআপ এর মধ্যেই ইফ নট ফাউন্ড বলে অপশন দেওয়াই থাকে। ধর এখানে ইন্ডেক্স ম্যাচটা করে দেখাচ্ছি। আমরা এক্স লুকআপ শিখেছি, ভি লুকআপ শিখেছি, ইন্ডেক্স ম্যাচকে শিখবো। এর আগে অনেকে জানেও হয়তো অলরেডি, আমি আগেও একবার করিয়েছি। ইন্ডেক্স ম্যাচ হচ্ছে সবচেয়ে বেস্ট ফর্মুলা স্টিল নাও। যখন আজকের আমরা 100 ডেটা দেখছি, নেক্সট দিন এটাই ক্লাসে হয়ে যাবে বা যেটা হোমওয়ার্ক আসবে সেটা হবে 500 ডেটা। এই করতে করতে আমরা পুরো 10,000, 15,000 ডেটাতেও কাজ করব। তখন এক্স লুকআপ ফেল করে যায়। কেন ফেল করে? এগুলো টেকনিক্যাল টার্ম। টেকনিক্যাল জিনিস হচ্ছে যখন কোনো প্রজেক্টে পেপার লিখতে তখন লাগে, সেটা হচ্ছে এপিআই ক্যালকুলেশন টাইম। এই ক্যালকুলেশন টাইম বোঝায় কাকে? একটা ফাংশন ফর্মুলা কত স্পিডে, কত কম টাইমে কোনো একটা সাকসেসফুল সিনট্যাক্সকে রান করতে পেরেছে, মানে একটা রেন্ডার করতে পেরেছে। ধরো তুমি এক্স লুকআপ লিখলে বিশাল ডেটা সেটে, তোমার রেজাল্ট আসতে সময় লাগলো 2.5 সেকেন্ডস, এটা হচ্ছে তার রেন্ডার টাইম। সেটাই হয়তো ইন্ডেক্স ম্যাচে লাগলো 1.5 সেকেন্ড। এর একটা বেস্ট ভিডিও আছে ইউটিউবে, দেখবে একজন এমভিপি মানে মাইক্রোসফট ভ্যালু প্রফেশনাল, যে সে এটা টেস্ট করে দেখিয়েছে কত টাইম লাগে। আমি যদি লিঙ্কটা পাই আমি গ্রুপে দিয়ে দেবো। মানে একজন ইউকে বেস্ট সে এমভিপি, দারুণ টেস্টিংটা করেছিল যে এক্স লুকআপে কত টাইম লাগে আর ইন্ডেক্স ম্যাচে কত টাইম লাগে। তো যখন আমরা হিউজে চলে যাব, মানে একদম লার্জ থেকে লার্জেস্টে যাব, তখন আমরা ইন্ডেক্স ম্যাচে সবসময় ভরসা করব। আমার দরকার ফাস্ট কাজ, কারণ অত বড় ফাইল ফাস্ট না হলে ফাইল না তো ক্র্যাশ করবে, নাহলে অনেক টাইম লাগবে। এবার আসি ইন্ডেক্স ম্যাচে। সেবাগ বলতে পারবে ইন্ডেক্স ম্যাচে ফাংশন? সৌভিক? না স্যার। সেবাগ পারবে? স্যার ইন্ডেক্স ফর্মুলাটায় স্যার এমনি বলতে পারবো, কিন্তু ঠিক আছে আমি মানে করাই। ইন্ডেক্স মানে ইন্ডেক্স একটা রিটার্ন করবে ভ্যালু স্পেসিফাইড রো একজন কলামে। একজন বলো। ঠিক আছে জয়দীপ বলো। স্যার বলছি ইন্ডেক্স আর আপনার ওই রিভার্স ভি লুকআপ দুটো তো একই জিনিস না? হ্যাঁ কাইন্ড অফ এক জিনিস, কিন্তু ওই যে রিভার্স ভিলুকআপের মধ্যে সবচেয়ে সমস্যা হচ্ছে আইদার ভিলুকআপ লাস্টের দিক থেকে নিতে থাকে আর ভিলুকআপ স্টার্টিং এ নিতে থাকে, কিন্তু ওখানে যদি তোমার মিডিল পারফেক্ট পার্টিকুলার কোনো জিনিস দেখতে হয়, যেটা কালকে তোমাকে বলছিলাম, তাহলে এক্স লুকআপ ইউজ করতে হয়। আর ইন্ডেক্স ম্যাচের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে লার্জ ডেটা সেটকে কম্পাইল করতে সবচেয়ে তাড়াতাড়ি পারে। আমি যেটা বললাম যে ভিডিওটা পেলে তোমাকে দিয়ে দেবো, একবার দেখে নিও।
বা যারা নতুন আছে তাদের জন্য আমি একবার দেখাচ্ছি ইন্ডেক্স ম্যাচ কি। আগে ধরো ইন্ডেক্স, আমরা বই সবাই পড়েছি, বইয়ে কি থাকে 1 2 3 4, এই কি থাকে, এই চ্যাপ্টারটা আছে এত নম্বর পেজে, তাহলে এই যে পার্টিকুলার চ্যাপ্টারটাকে কে ডিনোট করছে 1, সেকেন্ড কে ডিনোট করছে 2, তাহলে চ্যাপ্টার গুলো তো আমরা মনে রাখতে পারবো না, আমরা মনে রাখবো নাম্বার। 1 নম্বর চ্যাপ্টার আছে 10 নম্বর পেজে, সেরকমই আমরা যত রো বা যত কলমের ডেটা আছে আমাদের কাছে, তাকে মেমোরাইজ করার জন্য এক্সেল কে একটা ফাংশন তৈরি করেছিল যাকে ইন্ডেক্স, যা শুধু নাম্বারিং করবে 1 2 3 4 করে নাম্বার দেবে। এর এইটুকুই কাজ, এর থেকে বেশি কিছুই পারে না। এবার সাথে আসলে একজন ওর বন্ধু, যার নাম হচ্ছে ম্যাচ। ম্যাচের কাজ হচ্ছে ভিলুকাপ এক্সেলের মধ্যে, যে প্রথমেই বলে লুকআপ ভ্যালু, মানে আমাকে একটা আতস কাজ দাও, আমি কিছু খুঁজবো, কিছুর মধ্যে খুঁজবো, যেটা হচ্ছে রেঞ্জ। সেকেন্ড হচ্ছে কিরকম মোডে খুঁজবো, মানে 0 1 আর -1। সবাই আমরা 0 1 এর সাথে সবাই জানি -1টা এখানে অ্যাডিশন হচ্ছে। তাহলে ম্যাচ কি করছে, ম্যাচ ফাইন্ড করে দিচ্ছে, পার্টিকুলার ম্যাচ ফাইন্ড করে দিচ্ছে। সেই ফাইন্ডিংসে যে নাম্বারটা আসছে ম্যাচের থেকে, হয়তো 1 আসলো, সেটা ইন্ডেক্সের 1-এর সাথে যেই মিলে যাচ্ছে, তো ইন্ডেক্সের 1-এর সাথে যত যে ডেটাটা বা যে সেল ডেটাটা অ্যাটাচ আছে, সেই সেল ডেটাটাই রেজাল্টে আসছে, যাকে জেনারেলি বলা হয় ভেরিয়েবল। 1-এর সাথে 1 মিশলো, 1কে নাম দেওয়া হয়েছে রাম, তাহলে রাম এখানে, তাহলে এইখানে ইকুয়ালস টু রামই আসবে। তাহলে আমার এখানে কি দিয়েছে, সেলস বেসিসে কমিশন, একদম পাতি লুকআপ ফাংশন। তাহলে ফার্স্ট ইউজ করবো ইন্ডেক্স, ইন্ডেক্সে আমি কার নাম্বারিং করব এই কমিশনের, আমার তো কমিশনটা চাই, কমিশনের নাম্বার। আমি কি করব, F4 প্রেস করব, অ্যাবসলিউট রেফারেন্স করে নেব, কমা, ম্যাচে কি বলেছে, লুকআপ ভ্যালু কার, এর লুকআপ ভ্যালু, এটার মধ্যে আমরা খুঁজবে, এটা হচ্ছে লুকআপ অ্যারে, F4 প্রেস। এবার 1 -1 এর পার্থক্য হচ্ছে 1 হচ্ছে লিস দেন আর মাইনাস হচ্ছে গ্রেটার দেন। ইউজুয়ালি আমরা কোনোটাই ইউজ করি না, আমরা ডাইরেক্ট 0 ইউজ করবো, কারণ আমাদের চাই এক্সাক্ট ম্যাচ। 150 10%। এবার ম্যাচ কিভাবে কাজ করছে আমরা দেখি। ম্যাচ যদি F9 প্রেস করি, ম্যাচ বলছে কি 4, আমি 4কে খুঁজে দিয়েছি। আর ইন্ডেক্স কিভাবে কাজ করবে না, কারণ এখানে আমাদের ব্র্যাকেটটা প্যারেনথেসিস দেওয়া যাবে না, এভাবে তো এখানে প্যারেনথেসিস ইউজ করা যাবে না। তাহলে এই 4 কত নম্বরের 4, 1 2 3 4, এই জন্য আমার রেজাল্ট আসছে 10। এই হচ্ছে ইন্ডেক্স ম্যাচ। এখানে যেটা জয়দীপ বললো সেটা ঠিক, অনেকে রিভার্স ভিলুকআপ বলে, অনেকে টু ওয়ে ভিলুকআপ বলে, এর অনেক রকম নাম আছে, কিন্তু এর অফিসিয়ালি হচ্ছে ফাংশনের নাম হচ্ছে সিএসসি ফাংশন। কারণ আগে সিএসসি ফাংশন ইউজ হতো কন্ট্রোল শিফট এন্টার প্রেস করে, যেই কন্ট্রোল শিফট এন্টার প্রেস করছি, দেখো আমার কাছে যদি পুরোনো এক্সেল আমি পড়াতে পারতাম, পুরোনো এক্সেল আমি দেখাতাম সিএসসি কত রকম কমপ্লেক্স ফাংশন হয়। এই যে আমার এখানে থার্ড ব্র্যাকেট শো হয়ে গেল, এটা ছিল সিএসসি ফাংশন। এখন আর সিএসসি ফাংশন ইউজ হয় না। ডাউট থাকলে বলো, তাহলে আমি এগাবো। একটু রিপিট করে দিন, ম্যাচ স্যার আমরা সাথে ওই যেটা আপনি স্যার একটু মাস্টার ডেটাতে যান স্যার, যেটা আপনি এখনই করলেন।
না এইটা নাই, হ্যাঁ এই যে এইটা, হ্যাঁ হুম স্যার। এই যে আমরা এই ইন্ডেক্স ম্যাচ ইউজ করে এই যে মাইকের ওই 4 নাম্বার রোয়ের যেটা বের করলাম, হুম তো এই সেম ফর্মুলাটা ইউজ করে ওই আগেরটাও তো আমরা দেখতে পারবো না, আগেরটা বা পরেরটাও তো দেখতে পারবো না। আগেরটা পরেরটা বলতে এটা? না, হ্যাঁ এইটা বা তার আগেরটা রিভার্সে তো স্যার এরকমই তো করে, মানে ইন্ডেক্স ম্যাচ ইউজ করে তো এরকমই তো করে, মানে ওই সেম ভ্যালুটা পুট করে আমি আগেরটাও দেখতে পাচ্ছি, তার পরেরটাও দেখতে পাচ্ছি। মানে তুমি এখানে কি বলছো, আমি 100 দেবো এটা বলছো? 100? না মানে এই যে কমিশনটা যেটা আপনি বের করলেন না হুম সেলসটা দিয়ে, হুম মানে এই যে এবার তার আগেরটা যেটা আছে 7%, ওই সেম ওই সেলটার মধ্যে ওটা প্রেস করে তো আমরা ওই 7টাও তো দেখতে পারবো, মানে এরকম কিছু তো একটা সামথিং তো হয় না, আমার হয়তো বুঝতে তো ইন্ডেক্স অসুবিধা হচ্ছে। ম্যাচের সময়। দাঁড়া আবার বলো আমি। এটা হ্যাঁ 7% মানে বেরিয়েছে, এবার আমি, তুমি বলো। হ্যাঁ এটা মনে করুন 7% বেরিয়েছে, তো তো হুম সেম এইটা এই সেলের মধ্যে আমরা ওই পরের ভ্যালুটাও তো আমরা দেখতে পারি, মানে যে 10% যেটা আছে ওই $150 এগেনস্টে, তো হুম ওই রেজাল্টটাও তো এই সেলের মধ্যে তো আমরা বের করতে পারি না এই সেম ফর্মুলাটাকে আমরা ইউজ করে। আইদার তোমাকে সেলটা তো চেঞ্জ করতে হবে। হ্যাঁ আমি এই কথাটাই বলছিলাম, হ্যাঁ, ইয়েস সেল তো ইয়েস, তোমার মানে দেখো, ওই, এইটা তোমাকে চেঞ্জিং হতেই হবে। তুমি যাই করো, আচ্ছা আচ্ছা, এটা 1 করে দাও, 3% হয়ে যাবে। হ্যাঁ তাহলে ওই তিন তিন চলে এলো, হ্যাঁ আমি এইটাই হ্যাঁ, বলতে চাইছিলাম, হ্যাঁ ঠিক ঠিক। এবার যেটা রিভার্স বলছো একদম, যেটা আমি এক্সলুকাপে দেখাবো, একটু লার্জ আমার লিগাল ডেটাবেস আছে সেটা দিয়ে দেখাবো, যেটাতে আচ্ছা সবচেয়ে সমস্যা যে বললাম, খালি কেস নাম্বার দিয়ে একটা কেসের বা একটা জিনিসের বা একটা ইনভয়েসে 5 বার ইনভয়েসটা চেঞ্জ হয়েছে, তাহলে মিডিলটা কি করে বের করবো, মিডিলের রেজাল্টটুকু শুধু, বা থার্ড ও রেজাল্টটা। আচ্ছা তুমি একটু মিউট করে নাও, তাহলে সুবিধা, পেছনে প্রচুর আওয়াজ আসছে। ইনস্ট্যান্স, যারা পাওয়ার অটোমেটিক ক্লাসে ছিল, যেটা আমার ছিল ওয়ার্কশপ ডে 2 সম্ভবত, বা ডে 1 ভিডিওটা দেখলে বুঝতে হবে, সেখানে একটা পার্ট ছিল ইনস্ট্যান্স। ইনস্ট্যান্স পার্টটা হচ্ছে একই জিনিস যখন রিপিটেড অর্ডারে চলছে, তাহলে প্রত্যেকটা ধাপ তৈরি করছে, যেরকম মাধ্যমিক পরীক্ষায় গিয়ে প্রি টেস্ট, তারপরে ওই বোর্ডের একটা আগে একটা মেইন টেস্ট হতো, তারপর মেইন, মানে 3টে আমার ইনস্ট্যান্স হচ্ছে। এবার আমাকে যদি বলে যে এই সব কটার এগেনস্টে কি রোল নাম্বার 1111 11 আমাকে রেজাল্ট বের করতে হবে। আমি যদি জেনারেল ভিলুকাপ ইউজ করি, আমার প্রি টেস্টে নাম্বার আছে 110, এটাতে 130, এটাতে 200। ও কি করবে, জেনারেল ভিলুকাপ 110ই আনবে, যতবারই আমি ফর্মুলাকে রান করাবে 110, ও পরের রেজাল্টে যাবেই না, ও রেজাল্ট এখানে এসে এখানে এন্ড করে বের করে দেবে। ইন্ডেক্স ম্যাচ সেই 110ই নিয়ে আসবে। এক্স লুকআপ এবং ইন্ডেক্স ম্যাচও করা যায়, এক্স লুকআপে ডাইরেক্ট করা যায়, যে পার্টিকুলার ইনস্ট্যান্সটাকেও দিতে, যে আমার এর মধ্যে সেকেন্ড অকারেন্স, মানে সেকেন্ড টাইম যে রেজাল্ট এসেছে সেই রেজাল্টটা দেখাও, তাহলে ও রেজাল্ট কি দেখাবে, 130। থার্ড টাইম দেখাও, তাহলে 200। এই জিনিসটা আমরা করব হচ্ছে লিগাল ডেটাবেসের সাথে, লিগাল ডেটাবেসে সবচেয়ে এটা আসে, এবং এফএমসিজি যত কোম্পানির ডেটাতে আছে এতে এই কাজগুলো আসে। একই প্রোডাক্টের নাম, প্রাইস ভেরিয়েশন হয়, উইক 1 প্রাইস ছিল 100, উইক 2 সেল পড়ে গেছে, প্রাইস কমিয়ে দিয়েছে কোম্পানি 99, আবার উইক 3 সেল বেড়ে গেছে, প্রাইস বাড়িয়ে দিয়েছে 102 টাকা। এই বিস্কুট তেল সাবানের প্রাইস এরকম বাড়তে থাকে 1 টাকা 2 টাকা করে। এই অকারেন্সে তারা এইভাবে এক্সেল ফাইল করে, অকারেন্স চেক, অকারেন্স মারছে, সঙ্গে সঙ্গে রেজাল্ট বেরিয়ে যাচ্ছে, উইক 3 কত, উইক 1 কত। চুজ ফাংশনে আজকে আমি যাচ্ছি না, বেশি ওভারলোডেড হয়ে যাবে চুজ ফাংশন। চুজ ফাংশন না গিয়ে আমি মেইন ডেটা শিটে যাচ্ছি। দাঁড়াও। এবার ইফ এর সাথে যে ফাংশন গুলো রিলেটেড, সাম, ম্যাক্সিমাম, মিনিমাম ইফ, সেটা আমি দেখাবো। সাম ইফটা সবচেয়ে বেশি লাগে, আগের দিন একটা এসওএ ফাইল দিয়েছিলাম, এরপরও এসওএ ফাইল আসবে। অ্যাকাউন্টিং ফাইলে সাম ইফ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সাম ফাংশন তো সবাই কম বেশি জানে, এর তো কোনো
খুবই সাধারণ ফাংশন ইকুয়ালস টু সাম। সামের সাথে কন্ডিশন যখন দেওয়া হয়, যদি একটা কন্ডিশন থাকে তাহলে সাম ইফ, মোর দ্যান একটা কন্ডিশন মানে মোর দ্যান ওয়ান হচ্ছে সাম ইফস। ধরলাম প্রফেশন সেলফ এমপ্লয়েড নিলাম, আর এটাতে নিয়ে নিলাম এজ 22। এবার আমি বের করবো কি, বের করবো হচ্ছে টোটাল মেডিক্লেম অ্যামাউন্ট। ফার্স্টে বের করবো যত সেলফ এমপ্লয়েড আছে তাদের মেডিক্লেম অ্যামাউন্ট। তাহলে আমার কাছে কন্ডিশন ওয়ান, তাহলে করবো ইকুয়ালস টু সাম, দেন ইফ ফার্স্টে যেছে রেঞ্জ। রেঞ্জ মানে হচ্ছে যেখানে সেম এমপ্লয়েড এর রেঞ্জটা আছে, সেম এমপ্লয়েড এর রেঞ্জ কোথায়, আমার এফ এ। অলওয়েজ প্রেস F4, কন্ট্রোল শিফট পেজ ডাউন, মুভ করছি, কোথায় নেব, সেম এমপ্লয়েড, এটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া। তাহলে রেঞ্জ সিলেকশন হলো, ক্রাইটেরিয়া সিলেকশন হলো, কমা, দেন হচ্ছে সাম রেঞ্জ। সাম রেঞ্জ কোথায়, মেডিক্লেম অ্যামাউন্ট। আমার সেম এমপ্লয়েড এর টোটাল মেডিক্লেম অ্যামাউন্ট শো এখানে হয়ে গেল। এবার যদি আমাকে বলে যে হ্যাঁ সেম এমপ্লয়েড এর সাথে এজও হতে হয় 22, তখন আমরা ইউজ করব সাম ইফস। এই সাম ইফস এর সিনটেক্সটা একটু উল্টো হয়ে যায়। উল্টো মানে প্রথমে চাই সাম রেঞ্জ, প্রথমে সাম রেঞ্জ বলছে হুইচ কলম উই ওয়ান্ট টু অ্যাড, আমরা এইটা নেব, মেডিক্লেমটাকে যোগ করতে চাইছি। সেকেন্ড বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান, রেঞ্জ ওয়ান আমার কাছে আছে। সেকেন্ড হচ্ছে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া কি, সেম এমপ্লয়েড। সেকেন্ড ক্রাইটেরিয়া কি, এজ, ক্রাইটেরিয়া রেঞ্জ নেব আমার এজ, তার ক্রাইটেরিয়া হলো এজ। তাহলে সেম এমপ্লয়েড যার বয়স 22 বছর, তা হচ্ছে 5,50,000। দেখি এজটাকে চেঞ্জ করে, 45-এ সেম এমপ্লয়েড নেই, বিজনেস 25। বোঝা গেছে না, কোনো কোশ্চেন আছে, কোশ্চেন থাকলে বলো। স্যার আরেকবার দেখিয়ে দেন। আরেকবার দেখান, আমার হুম। পেয়ে চলে যাচ্ছে। সাম ইফস, প্রথমে কি বলছে, সাম রেঞ্জ, তাহলে সাম রেঞ্জ আমার কাছে হচ্ছে মেডিক্লেম অ্যামাউন্ট। দেন কি বলছে, ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান, ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান পাবো হচ্ছে আমার কাছে প্রফেশন, কমা, নেক্সট ক্রাইটেরিয়া হচ্ছে আমার কাছে ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ানের সাথেই ম্যাচ হতে হবে, এইটা আমার ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া কি, তার এজ, এজ কোথায় আছে আমার এতে, এজ, এজ কত চেয়েছে, 25, এটা আমার হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ, ক্রাইটেরিয়া টু, প্রেস এন্টার, রেজাল্ট। এ হচ্ছে সাম ইফস, মোর দ্যান ওয়ান কন্ডিশন হলি সাম ইফস। তার মানে ওই স্যার মোর দেন ওয়ান কন্ডিশন মানে কি, মানে ওই যে আপনি যেটা বের করলেন বিজনেসটা, মানে ওটা কি সেম হতে হবে, বিজনেস বিজনেস এরকম হতে হবে, এখানে মানে দুটো বিজনেস কি আছে, ক্রাইটেরিয়া হতে হবে? আমি হ্যাঁ। এটা করে দিই স্যালারি কন্ডিশন। দেখো আমি বলছি, প্রথমে তোমাকে যদি কেউ শুধু বলে এটাকে হাইড করে দাও,
যে শুধু যারা স্যালারি পার্সন আছে তাদের মেডিক্লেম অ্যামাউন্ট বের করো, অন্ধের মতো করবে সাম ইফ। এবার তোমাকে বললো ঠিক আছে স্যালারি অ্যামাউন্ট তো বুঝলাম, এজও দিয়ে দিলাম, যেই তোমার কন্ডিশন দুটো হলো, কটা কন্ডিশন হলো, 1 2, তখন অলওয়েজ সামের সাথে ইফ। যে ইফ আমি কিছুক্ষণ আগেই করালাম সেই ইফসি হচ্ছে মোর দেন 1। হ্যাঁ বলো। হ্যাঁ মানে স্যার দুটো কন্ডিশন যখন করতে হবে ওটাকে লুক আউট দুটো করার হোক জন্য আপনার ওই তিনটে submit হোক, করতে হবে। হ্যাঁ মানে তিনটে একটার বেশি চারটে যখনই হোক, যাবে তখনই সাম ইফস। তখনই সাবমিট। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর কাউন্ট ডিপস এর ক্ষেত্রেও তো সেম ব্যাপার না, সেম মানে ব্যাপার। দুটো যখন করতে হবে। হ্যাঁ দেখো কাউন্ট টিপস, স্যালারিড পার্সন কত আছে, কাউন্ট ইফ কতজন স্যালারিড পার্সন আছে, রেঞ্জ কি, রেঞ্জ হচ্ছে আমার প্রফেশন, সেরকম ছড়িয়ে গেলে কি করে, মেইন ডেটা শিটটা এরকম হলো কি করে, এই যেখানে উঠে গেছে, দাঁড়া ফাইলটা গেল নাকি, ছেড়ে দাও ফাইল, এটাকে চেঞ্জ করে দাও ফাইলটাকে। এবার তোমার কি বলেছে, প্রফেশন বের করতে বলেছে, স্যালারিড, স্যালারিড কতজন আছে, তাহলে ইউজ করবো কাউন্ট ইফ, রেঞ্জ আমার কাছে হচ্ছে এইটা রেঞ্জ, আর তার ক্রাইটেরিয়া কি, স্যালারিড। এবার বললো স্যালারিডের মধ্যে কতজন এজ হচ্ছে 51, এজও দিয়ে দিয়েছে এখানে 51, তখন আমরা ইউজ করবো কাউন্ট টিপস। ক্রাইটেরিয়া রেঞ্জ 1, রেঞ্জ 1 হচ্ছে আমার কাছে সেই প্রফেশন নেবো, কারণ ফার্স্টে আমার প্রফেশন আছে। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে আমার কাছে এজ নেব, আমার কাছে স্যালারিড 51 একজন আছে, 25 দুজন, 20 একজন, ওখানে শুধু কাউন্টিং হচ্ছে 1 2 3 4, এখানে সামেশন হচ্ছে। বোঝা গেল স্যার। ধরো এই ডেটা সেটটা কোনোভাবে কেস হয়ে গেল পুরো, ঠিক আছে আমার ব্যাকআপ আছে, কারোর এগেনস্টে কারোর চলে এসেছে এটা। এবার হচ্ছে ড্রপ ডাউনটা দেখিয়ে দিই, নেক্সট দিন ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন, কন্ডিশনাল, লেন, সাবস্টিটিউট থেকে শুরু করব। ড্রপ ডাউনটা যারা ড্রপ ডাউন করেন তাদের জন্য ড্রপ ডাউন দেখে নিন। বুঝতে পারছি, কিন্তু এইগুলো মানে এগুলো কোয়ারিজ গুলো কিরকম ভাবে আসবে, মানে কোশ্চেন গুলো বা কাজগুলো কিরকম ভাবে থাকবে? ফার্স্টে দেখো তুমি এখানে এই ফাইলের মধ্যে যেটা দেখাচ্ছি, ধরো তুমি তো মক টেস্ট পাচ্ছ, কুইজ পাচ্ছ, সেটা অ্যাপার্ট ফ্রম দ্যাট তুমি এই যা করছি সেই ফাইলটা তো র ফাইল অলরেডি দেওয়া আছে সাইটে, সেই সাইট থেকে র হুম ফাইলটা নামাও। হুম এখানে দেখো মেডিকেল ইন্স্যুরেন্স আছে, এবার আমি যা যা হুম করছি সেটাকে দেখে হুম আগে প্র্যাকটিস করো, যেটা তুমি এখানে একদম স্টার্টিং পয়েন্টে আছে, হুম হুম সেটা প্র্যাকটিস করলে এরপরে হুম যখন এটার সাথে রিলেটেড আরো কোশ্চেন আসবে, এখানে আবার হুম দেবে নতুন আপডেট হয় বিকালের দিক থেকে হুম বা আর একটু রাতের দিকে পাবে, তখন হুম যেখানে তোমার কোশ্চেন আসছে যে আমি এটা বুঝতে পারছি না, এই কোশ্চেনটা রিলেটেড কি ফাংশন ইউজ করবো সেটা আমি ধরতে পারছি না, তখন হুম। সেটা তুমি নোটেড ডাউন করে রাখবে, সেটা আমাকে জানাবে বা নেক্সট ক্লাসে সেটাকে আমরা সলভ করব। আচ্ছা, কোশ্চেন আর তো এই আসবে, কোশ্চেন গুলো যেগুলো আপনি দেন না, ওইগুলো কোনখানে আপলোড করব? কোশ্চেন এখানে আসবে আর আপলোডের সেকশন আমি আবার গ্রুপে দিয়ে দেবো, আর এখানে একটা হাইলাইটেড থাকবে যে আপলোড কোথায় করতে হয়, আপলোডে একটা লিংক হয়, সেখানে আপলোড করিয়ে দিতে হয় হোমওয়ার্ক, তাহলে আমি দেখতে পাবো আপলোড করলে।
আচ্ছা, এবার স্যার আমরা যখন কাজ করব তখন ওই হুম। কোম্পানিতে আমাদেরকে কাজ এই বেসিসে কি কি করতে দেবে? মানে আপনি যেটা শেখাচ্ছেন সেটা তো বুঝতে পারছি, কিন্তু করতে কি হবে সেটা একটুখানি মানে বুঝতে পারছি না, মাথায় আসছে না করতে যে কি কি হবে করতে সেটার হবে। জন্য তোমাকে পেশেন্স রাখতে হবে। কারণ আপনি যদি এখন একদম পুরো ট্যাশবোর্ড নিয়ে বসে পড়ি, এই তো কিছুই বুঝতে পারবে না। তো এইটাতে আচ্ছা ধাপে ধাপে এগাচ্ছে, একটা ডেটা শিট দেখছো, একটা ফর্মুলা হুম, দেখছো, এরপরে আসবে কেপিআই তৈরি একদম এন্ড অফ স্টেজে। তখন থেকে তোমার কাজ শুরু হবে যে কেপিআইটা কি করে করতে, কেপিআই তৈরি করতে গেলে তোমার এতগুলো ফাংশন ফর্মুলা জানতে হবে। তখন সেই জানাটাই তুমি ওখানে ইউজ করবে অ্যাপ্লিকেশনটা। আচ্ছা। তো স্যার ধরুন কোনো কিছু ধরুন 1 লাখ মতন ডেটা আছে, এবার সেই জায়গা থেকে ই এবার কলমে, হ্যাঁ কোনখানে এই নামটা আছে, তো সেই জায়গাটা আপনি তো এখন কার্সারটা নিয়ে গিয়ে ওখানে করে দিচ্ছেন, তো ওটা খুঁজবো কি করে, বা মানে ওই জায়গাটা বসাবো কি করে ফর্মুলাতে, ওই সেকশনটা? বকিয়ে দেবো তোমাকে আমি। 1 লাখ ফর্মুলার ডেটাটা তুমি এক্সেলে ফেলবে না, ওটা এসকিউএল দিয়ে কানেক্ট করবে তুমি। 1 লাখ ডেটা একবার এক্সেলের মধ্যে কপি পেস্ট বার নিয়ে নিলে এক্সেল ফাইল ভারী হয়ে যাবে, ফাইল কাজ করবে না। এটা আমাদের ডেটা সেকশনে যেতে হয়। ডেটা, গেট ডেটা হুম। এখানে ব্লক করা আছে এখন। গেট ডেটা থেকে নিতে হয়। আমি প্রথমে প্রথমে কয়েকটা রেকর্ডিং এ দেখবে দেখিয়েছি আমি এসকিউএল কি করে কানেক্ট করতে হয়। ওখানে এসকিউএল থেকে নিতে হয়, হুম, কোয়েরি হুম, হুম, লিখতে হুম, হয়, সেই হুম। জন্য এসকিউএল জানতে হয়। যে লোকে বলে যে এসকিউএল না জানলে, এসকিউএল টা ওই জন্যই জানতে হয়, যখন ডেটা বড় হয়ে যায় তখন কেউ এসকিউএল এক্সেল থেকে ফাইল নেয় না, এসকিউএল থেকে পার্টিকুলার ফাইল টেনে টেনে নিয়ে এখানে কাজ করে। আচ্ছা, কত কত বড় ফাইলের উপর এক্সেল কাজ করা যায় তাও, মানে কত কত হাজার বা কত লাখ ডেটার উপর? এক্সেল লাস্টে এতটা জায়গা আছে তোমার, রো 1048576, এটা হাইয়েস্ট দশ নাম্বার অফ রো। আর 10,48,000। হ্যাঁ, হাইয়েস্ট নাম্বার অফ কলাম হচ্ছে এক্সএফডি। ওই এক্সএফডি তোমাকে তাহলে গুনতে হবে রোমানে কত হয়। এত বড় ফাইলও এক্সেলে কেউ কাজ করে না এতটা বড়। ফাইল সাইজ হয়ে যাবে 30 MB 35 MB, ফাইল করাপ্ট হয়ে যাবে। তো আচ্ছা। ওই জন্যই এসকিউএল আসে। এই জন্যই এসকিউএল এর পার্টকে ডেটা অ্যানালিসিস এর মোস্ট ইম্পর্টেন্ট। এসকিউএল শেখাটা কঠিন। এসকিউএল কে রাজার ল্যাঙ্গুয়েজ বলা হয়, মানে ডেটা অ্যানালিসিস এর যারা কাজ করে, কারণ এসকিউএল টাই হচ্ছে সবচেয়ে বেশি তোমার সিভিতে ইম্পর্টেন্ট। তুমি এসকিউএল কত ভালো জানো, এসকিউএল টাই হচ্ছে তোমার ডেটাটাকে হ্যান্ডেল করতে শেখাবে। স্যার খুব টাফ কি? টাফ কিছুই না। টাফ নিয়ে ধরে নিলে টাফ, প্র্যাকটিস সবকিছু ইজি হয়ে যায়। টাফ আচ্ছা কিচ্ছু আচ্ছা না। স্যার। হ্যাঁ হ্যাঁ। এইচটিএমএল লেখো, সিএসএস লেখো, সবই টাফ লাগবে। জাভাস্ক্রিপ্ট লেখো, সবই টাফ। আবার সবাই সবাই এই কাজে সবাই করছে। আচ্ছা আচ্ছা স্যার। তাহলে আমি ড্রপ ডাউনে আর যাচ্ছি না, অনেকটা লেন্দি হয়ে গেছে ক্লাস। আপাতত এখানে পজ করছি। স্যার ওই 21-এর এক্সেল ভার্সনটা স্যার ওটা কোথায় পাবো? ওটা তো আমি খুঁজে অলরেডি পাচ্ছি না। গ্রুপে দিয়েছি, আমি আবার গ্রুপে শেয়ার করছি ক্লাস এন্ডে। একটু স্যার শেয়ার করুন। আমি স্যার অলরেডি ওটা হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করে নিতে পারবো না ল্যাপটপে? সব করবো আমি, তুমি লাইনে থাকো, আমি এখনই আবার গ্রুপে দিয়েছি। হ্যাঁ স্যার, হ্যাঁ সেটা দিন তো। গ্রুপটা সবাই, গ্রুপ আর সাইটটা ফলো করবে। সাইটে তার আমি এটা দিতে পারবো না, কপিরাইট হয়ে যাবে আমার। স্যার আর একটা কথা, যেটা হচ্ছে গিয়ে ওই আপনি যে ক্লাসে দেখো যেগুলো গ্রুপে দিয়ে বলছেন। দিয়েছি। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বলছি যে আপনি যে ক্লাসে যেগুলো বলছেন সেগুলো কি হুম। মানে খাতায় বা কোনো জায়গায় নোট করে রাখবো, নাকি মানে লিখতে হবে ক্লাস চলাকালীন, কোনো কিছু নোট ডাউন করার চলাকালীন আছে? কখনো লিখবে না, চলাকালীন লিখলে তুমি ওই লেখার উপর ফোকাস থাকবে। যে কোনো ক্লাসই কখনো ক্লাস চলাকালীন পেন খাতা ইউজ করা উচিত না, তাহলে তোমার ওখানে কনসেন্ট্রেশন থাকবে না। আমি যেটা বলবো সেটা তুমি এর সাথে রিলেট করতে পারবে না। তোমার যদি ওইখানে কোনো ইস্যু আসছে, তাহলে আবার রেকর্ডিং চালাও একটা টাইম ধরে। বারবার রেকর্ডিং দেখতে হবে এরকম কোনো মানে নেই, একবার দেখো, তার মধ্যে যেগুলো আছে সেগুলো জটিল ডাউন মানে লিখে রাখো কোথাও একটা। কিন্তু ক্লাস চলাকালীন তুমি যদি ওটাতে দেখো তাহলে তুমি মনিটর দেখতে পারবে না, তুমি বুঝতে পারছো না আমি কিভাবে কাজ করছি। ঠিক আছে স্যার। হুম। আর স্যার এই যে এখনই যে ডেটার উপরে কাজ করলেন এই মেডিকেল ইন্স্যুরেন্স, এটা কি স্যার একটু গ্রুপে দেবেন? এটা আমি দিয়ে দিচ্ছি গ্রুপে, সাইটেও হ্যাঁ দেওয়া স্যার, আছে, সাইট থেকেও নিয়ে নিতে পারো, গ্রুপেও দিয়ে দিচ্ছি। আচ্ছা। এটা স্যার গ্রুপে দিয়ে দিন, প্র্যাকটিস করুন। কোশ্চেনটা কি রাত্রে আপলোড হবে? কোশ্চেনটা তুমি একটু রাতের দিকে পাবে, আমার আবার পাইথনের একটা ব্যাচ একটু পরে শুরু হবে, তো ওটা করিয়ে নি, তারপরে আমি
ওকে, স্যার আজকে মতো হ্যাঁ বলো। একটা কথা বলছি যে সাইট বলছেন, তো সাইট বলতে কি ওই আমার যে পোর্টালটা আছে নিজের নিজের ওইখানে? প্রত্যেকেরই একই পোর্টালে অ্যাক্সেস আছে দেওয়ার। আমি আরো একবার হুম, দেখিয়ে দিচ্ছি ওয়েবসাইটে। হ্যাঁ একবার দেখিয়ে দিন না। এখানে সবাই সাইন ইন করবে, যার যার ইউজার আইডি আছে। এখন তো গুগল লগ ইনে চলে এসেছে, যে ডাইরেক্ট যে জিমেল দিয়ে লগ ইন করে থাকো গুগল দিয়ে লগ ইনও হয়ে যাবে। দাঁড়া আমি আমার লগ ইনটা করে নিই, এখানে অলরেডি লগ ইন আছে তো বারবার নিতে চাইবে না। আচ্ছা স্যার, আমি ডট স্টোরে যাব তাই তো প্রথমে? স্টোরে এবার এখানে আচ্ছা। আসবে অ্যাকাউন্ট, ইওর অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে ক্লিক করবে। হুম, এবার দেবে তোমার কোর্স, এখানে শো হবে ড্যাশবোর্ডে, এই যে তোমার কোর্স কত ঘন্টা, 18 ঘন্টা 30 মিনিটের। কন্টিনিউ করবে। এবার তোমার এখানে যে ক্লাস হচ্ছে দেখো এই দুটো ওয়ার্কশিট আছে, এখানেও কিছু হুম, ফাইল দেওয়া আছে দেখবে। এই হুম, ফান্ডামেন্টালের নিচে দেখো ফাইল আছে, ফ্লিপকার্ট হুম, বিলিং, হুম, কুইজ 2 হয়ে গেছে। হুম, কালকের ক্লাস এটা, হুম, এটা হচ্ছে কুইজ 3, মানে আছে ক্লাস এবং কালকের ক্লাস মিলিয়ে কুইজ দেওয়া আছে। যার নিচে দেওয়া আছে মেডিকেল ইন্স্যুরেন্স ডট এক্সএলএস ফাইল, মানে যে ফাইলটাতে আমি কাজ করছি। এবং যত আপকামিং ক্লাস এখানে রিশিডিউল করা থাকে, যে টাইমার ঘুরছে, যে 12 দিন পরে ক্লাসটা আছে, এই ক্লাসটা আছে 13 দিন পরে সে। ঠিক আছে স্যার। আর ফাইল এখানে আজকের এখানে যে প্র্যাকটিস ফাইল হোমওয়ার্ক, মানে এটার পরে যে হোমওয়ার্ক ফাইল সেটা সন্ধ্যার মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে স্যার। ওকে, এন্ড করছি। হ্যাঁ হ্যাঁ স্যার। বাই সবাইকে। বাই বাই স্যার। হুম। আর স্যার আপনি স্যার ফ্রি কখন থাকবেন, মানে ডাউনলোড করতে যদি কোনো প্রবলেম হয় কখন ফোন করবো? আজকে তো একটু রাতে আছে, ফাঁকা নাও থাকতে পারি। তুমি ডাউনলোডটা করে নাও, ডাউনলোড করতে কোনো জাস্ট ক্লিক করবে, দেবে ডাউনলোড নিয়ে নেবে, অটোমেটিক ডাউনলোড করা আছে। করে নাও, আচ্ছা ইনস্টলেশনও করো। যদি ইনস্টলেশনের পরে অ্যাক্টিভেশন ইস্যু আসে তখন আমাকে বলবে, হুম, আমি যে কোনো দিন এই 9টার পরে তোমাকে এনিডেক্সে অ্যাক্টিভ করিয়ে দেবো। ঠিক আছে স্যার, মেসেজ করে রাখবো স্যার, ঠিক হ্যাঁ আছে। করে দেবে মেসেজ, হয়তো ইনস্ট্যান্ট রিপ্লাই না দিতে বললে আমি পরে দেখে নেবো। ওকে স্যার, ওকে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।